আপনাদের জন্য আজকে রয়েছে হুমায়ুন আহমেদের গল্প সম্পর্ক। মোবারক হোসেন ভাত খেতে খেতে তরকারির বাটির দিকে তাকিয়ে বললেন, এটা কি? তার গলার স্বরে অদূরবর্তী ঝড়ের আভাস। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। মনোয়ারা অদূরবর্তী ঝড়ের সম্ভাবনা সম্পূর্ণ অগ্রাহ্য করে স্বাভাবিক গলায় বললেন, কি হয়েছে? মোবারক হোসেন জিজ্ঞেস করলেন, এটা কিসের তরকারি? কই মাছের ঝোল। কই মাছের ঝোলে তরকারিটা কি? মনোয়ারা বললেন, চোখে দেখতে পাচ্ছ না কি দিয়েছি? ফুলকপি, সিম। মোবারক হোসেন বললেন, তোমাকে কতবার বলেছি ফুলকপির সঙ্গে সিম দিবে না। ফুলকপির এক স্বাদ, সিমের আলাদা স্বাদ। আমার তো দুটো জিভ না যে একটায় সিম খাবো আর একটায় ফুলকপি। মনোয়ারা হাই তুলতে তুলতে বললেন, যে তরকারি দিয়ে খেতে ইচ্ছা করে সেটা দিয়ে খেলেই হয়। খেতে বসে খামোখা চিৎকার করছো কেন? এই তরকারি আমি মরে গেলেও খাবো না। না খেলে না খেও, ডাল আছে ডাল খাও। মোবারক হোসেন জিজ্ঞেস করলেন, শুধু ডাল দিয়ে ভাত খাবো? মনোয়ারা তীক্ষ্ণ গলায় বললেন, এটা তো হোটেল না যে 14 পদের রান্না আছে। মোবারক হোসেনের প্রচণ্ড ইচ্ছে হচ্ছে তরকারির বাটি ছুঁড়ে মেঝে ফেলে দিতে। এই কাজটা করতে পারলে রাগটা ভালো দেখানো হয়। এতটা বাড়াবাড়ি করতে অবশ্য সাহসে কুলাচ্ছে না। মনোয়ারা সহজ পাচ্ছি না। তার চিনেমাটির বাটি ভাঙবে আর সে মুখ বন্ধ করে চুপ থাকবে, এটা হবার নয়। মোবারক হোসেন কই মাছের ঝোলের বাটি ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালেন। ধাক্কাটা হিসেব করে দিলেন, যেন তরকারি বাটি পড়ে যায়, আবার বাটিটা নাও ভাঙে। মনোয়ারা বললেন, কি হলো, খাবে না? মোবারক হোসেন কিছু না বলে ভাতের থালায় হাত ধুয়ে ফেললেন। থালায় ভাত বাড়া ছিল, কিছু ভাত নষ্ট হলো। হাত ধোয়ার দরকার ছিল না, তার হাত পরিষ্কার। খাওয়া শুরুর আগেই গন্ডগোল বেঁধে গেল। মনোয়ারা বললেন, খাবেন না ভাত? মোবারক হোসেন বললেন, না, তোমার ভাতে আমি করে দিই। বাক্যটা খুব কঠিন হয়ে গেল। রাগের সময় হিসেব করে কথা বলা যায় না, তবে কঠিন বাক্যেও কিছু হলো না। মনোয়ারা খুবই স্বাভাবিক ভঙ্গিতে তরকারির বাটি, ডালের বাটি সব তুলে ফেলতে শুরু করলেন, যেন কিছুই হয়নি। মোবারক সাহেব স্তম্ভিত হয়ে পড়লেন। পরিবারের প্রধান মানুষটা রাগ করে বলছে ভাত খাবে না, তাকে সাদাসাদি করার একটা ব্যাপার আছে না? মনোয়ারা কি বলতে পারতো না, ভুল হয়েছে, ভবিষ্যতে আর কখনো সিম ফুলকপি একসাথে রাঁধা হবে না? কিংবা সে তো বলতে পারতো, 2 মিনিট বসো, চট করে একটা ডিম ভেজে দিই, শুকনা মরিচ আর পেঁয়াজ কষলে মরিচের ভর্তা বানিয়ে দিই। মরিচের ভর্তা তার অত্যন্ত প্রিয়। এই জিনিসটা বানাতে কতক্ষণ লাগে? তা না, ভাত তরকারি তুলে ফেলেছে। 30 বছরের বিবাহিত জীবনের এই হলো ফসল। মোবারক সাহেবের তীব্র ইচ্ছেই হলো বাড়িঘর ছেড়ে গৌতম বুদ্ধের মতো বেরিয়ে পড়েন। এরকম ইচ্ছে তার প্রায়ই হয়। বাড়ি থেকে বের হন, রেল স্টেশনে গিয়ে ঘণ্টাখানেক বসে থাকেন। ওই পর্যন্তই। তার মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, আর তার দৌড় রেল স্টেশন পর্যন্ত। মোবারক সাহেব নান্দাইল রোড রেল স্টেশনের একজন স্টেশন মাস্টার। রাত 9টায় একটা আপ ট্রেন ছেড়ে দিয়ে খেতে এসেছিলেন। খেতে এসে এই বিপত্তি, সিম আর ফুলকপির ঘোট বানিয়ে বসে আছে। মোবারক হোসেন মাফলার দিয়ে কান ঢাকতে শুরু করলেন। এটা হলো তার ঘর ছেড়ে বাইরে যাবার সংকেত। অতি সহজে তার কানে ঠান্ডা লেগে যায় বলে এই মাফলার দিয়ে সবসময় কান ঢেকে রাখতে হয়। আর এবছর তো তুন্দ্রা অঞ্চলে শীত পড়েছে, আগুনের ওপর বসে থাকলেও শীত মানে না। মনোয়ারা বললেন, যাচ্ছ কোথায়? তিনি জবাব না দিয়ে গায়ে চাদর জড়ালেন। মনোয়ারা আবার জিজ্ঞেস করলেন, স্টেশনে যাচ্ছ? তিনি এই প্রশ্নের উত্তর দিলেন না। হাত মোজা পরতে লাগলেন। হাত মোজা পরা ঠিক হচ্ছে না। মনোয়ারা মাত্র কিছুক্ষণ আগে হাত মোজা বনিয়ে দিয়েছেন। তার উচিত হাত মোজা জোড়া নর্দমায় ফেলে দেওয়া, কিন্তু বাইরে মেঘ মাসের দুর্দান্ত শীত, খোলা মাঠের ওপর রেল স্টেশন, শীত সহ্য হবে না। গৌতম বুদ্ধ কপিলাবস্তুতে না থেকে যদি নান্দাইল রোডে থাকতেন,
এবং মাঘ মাসে গৃহত্যাগ না করতেন তাহলে তিনিও হাত মোজা পরতেন, গলায় মাফলার বাঁধতেন। মনোয়ারা জিজ্ঞেস করলেন, রাতে ফিরবে? না ফিরলে বলে যাও, দরজা লাগিয়ে দেব। যা ইচ্ছে করো। মনোয়ারা বললেন, আমি কিন্তু শুয়ে পড়ব, রাত দুপুরে ফিরে এসে দরজা ধাক্কাধাক্কি করবে না। মোবারক হোসেন বললেন, তোর বাপের দরজা? সরকারি বাড়ির সরকারি দরজা, আমার যখন ইচ্ছা এসে ধাক্কাধাক্কি করব। মনোয়ারা বলল, তুই তো কারি করবেন না, আমি আপনার ইয়ার বন্ধু না। মোবারক হোসেন রেগে বললেন, চুপ, একদম চুপ, নো টক। মোবারক হোসেন অগ্নি দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। সেই দৃষ্টির অর্থ, তুমি জাহান্নামে যাও। তিনি ঘরের কোনায় রাখা ছাতা হাতে বের হয়ে গেলেন। তিনি বের হওয়া মাত্র দরজা প্রচণ্ড শব্দ করে বন্ধ করে দিল মনোয়ারা। মোবারক হোসেন ফিরে এসে বন্ধ দরজায় প্রচণ্ড লাথি বসালেন। এতে তার রাগ সামান্য কমল। তিনি রেল স্টেশনের দিকে রওনা হলেন। রাত নিশুতি, ভয়াবহ ঠান্ডা পড়েছে। রক্ত মাংস ভেদ করে শীত হাড়ের মজ্জায় চলে যাচ্ছে। কুয়াশায় চারদিক ঢেকে গেছে, এক হাত দূরের জিনিসও দেখা যায় না। অথচ শুক্লপক্ষ, আকাশে চাঁদ আছে। মোবারক হোসেন পকেটে 2 ব্যাটারির একটা টর্চ রেখেছেন। টর্চ জ্বালাতে হলে চাদরের ভেতর থেকে হাত বের করতে হয়। তিনি তার প্রয়োজন বোধ করছেন না। গত 10 বছর তিনি এই রাস্তায় যাতায়াত করছেন। চোখ বেঁধে দিলেও চলে আসতে পারবেন। রেল স্টেশনের আলো দেখা যাচ্ছে। পয়েন্টসম্যান হেদায়েত স্টেশনেই ঘুমায়। সে মনে হয় আছে। আজ তার বোনের বাড়িতে যাওয়ার কথা, সে মনে হয় যায়নি। যে শীত নেমেছে, যাবেটা কোথায়? মোবারক হোসেন স্টেশনের বাতি দেখে খানিকটা স্বস্তি বোধ করলেন। হেদায়েত থাকলে তাকে দিয়ে চিরামুড়ি কিছু একটা আনানো যাবে। খিদেয় তিনি অস্থির হয়েছেন। উপোস অবস্থায় রাত পার করা যাবে না। বিকেলেও তিনি কিছু খাননি। বিকেলে নাস্তা হিসেবে মুড়ি এবং নারিকেল কোড়া দিয়েছিল। এমন গাধা মেয়ে ছেলে! নারিকেল কোড়া হলো ভেজা, ন্যান্তা একটা জিনিস। মুড়ি কি সেই জিনিস মিইয়ে দেবে, এটা তো দুধের শিশুও জানে। 2 মুঠ মুড়ি মুখে দিয়ে তিনি আর খাননি। এখন অবশ্য মনে হচ্ছে ন্যাতনাতা মুড়ি তিনি 1 গামলা খেয়ে ফেলতে পারবেন। তবে শীতের রাতের আসল খাওয়া হলো আগুন গরম গরুর গোশত আর তার সঙ্গে চালের আটার রুটি। এই গরুর গোশত ভুনা হলে চলবে না, প্রচুর ঝোল থাকতে হবে। মনোয়ারাকে বললে সে ইচ্ছা করে ঝোল শুকিয়ে ভুনা বানিয়ে ফেলবে। চালের আটার রুটি না করে আটার রুটি করবে এবং পরে বলবে। মোবারক হোসেনের চিন্তার সূত্র হঠাৎ জট পাকিয়ে গেল, কারণ তার চোখে ধক করে একটা সবুজ আলো এসে পড়ল। তিনি হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলালেন। আলোটা আসছে স্টেশন ঘর থেকে। কেউ মনে হয় টর্চ ফেলেছে। 5 ব্যাটারির টর্চ বা এরকম কিছু। হঠাৎ চোখে পড়েছে বলে সবুজ রং বলে মনে হচ্ছে। টর্চের আলো সবুজ হবার তো কোনো কারণ নেই। নান্দাইল রোড রেল স্টেশনটা এই অঞ্চলের মতোই দরিদ্র। একটা ঘর, সেই ঘরে জানালা নেই। টিকিট দেওয়ার জন্য যে ফাঁকটা রয়েছে তাকে জানালা বলার অবশ্য কোনো কারণ নেই। মোবারক হোসেন যখন এই ঘরে বসে টিকিট দেন, তখন তার মনে হয় তিনি কবরের ভেতর বসে আছেন। মানকের নাকের তার সওয়াল জবাব করবে। সওয়াল জবাবের ফাঁকে ফাঁকে তিনি টিকিট দিচ্ছেন। সব স্টেশনে একটা টিউবওয়েল থাকে। যাত্রীরা ট্রেন থেকে নেমে পানি খায়, ফ্লাস্ক ভর্তি করে পানি নিয়ে ট্রেনে ওঠে। এই স্টেশনে কোনো টিউবওয়েল নেই, যাত্রীদের বসারও কোনো জায়গা নেই। বছর 3 আগে 2টো প্রকাণ্ড রেইনট্রি গাছ ছিল। গাছ দুটার জন্য স্টেশনটা সুন্দর লাগতো। আগের স্টেশন মাস্টার গাছ কাটিয়ে 11,000 টাকায় বিক্রি করে দেন। এতে পরে তার অবশ্য সমস্যা হয়েছিল, তাকে বদলি করে দেওয়া হয় এবং তার জায়গায় আসেন মোবারক হোসেন। তার চাকরি এখন শেষের দিকে। এই শেষ সময় কপালে কোনো ভালো স্টেশন জুটল না। জুটল ধ্যানদারা নান্দাইল রোড। স্টেশনের লাগোয়া কোনো চায়ের স্টল পর্যন্ত নেই। হঠাৎ চা খেতে ইচ্ছে হলে কেরামতকে পাঠাতে হয় বোয়াল বাজারে। চা আনতে আনতে ঠান্ডা পানি মুখে দিয়েই থু বলে ফেলে দিতে হয়। রেল স্টেশনের সঙ্গে চায়ের দোকান থাকবে না, এটা তো ভাবাই যায় না। এর আগে তিনি যে স্টেশনে ছিলেন সেখানে 2টো চায়ের দোকান ছিল,
একটা হিন্দু টি স্টল, একটা মুসলিম টি স্টল। দুটো চায়ের দোকানের মালিকই অবশ্য মুসলমান। মোবারক হোসেন স্টেশন ঘরের মাথায় এসে দাঁড়ালেন। চারিদিক ধুধু করছে, জনমানব নেই। স্টেশন ঘরের সামনে থেকে তার চোখে যে আলো ফিরেছিল তাকেও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। মোবারক হোসেন ঠিক করলেন লোকটাকে দু একটা কঠিন কথা বলবেন। মানুষের চোখে টর্চ ফেলা অসম্ভব বেয়াদবি। মহারানী ভিক্টোরিয়াও যদি কারো চোখে টর্চ ফেলেন সেটাও বেয়াদবি। স্টেশন ঘরে বাতি জ্বলছিল বলে তিনি দূর থেকে দেখেছিলেন। এটা সত্যি না, স্টেশন ঘরে বাতি জ্বলছে না। হেদায়েত নিশ্চয়ই তার বোনের বাড়ি চলে গেছে। মোবারক হোসেন তালা খুলে স্টেশন ঘরে ঢুকলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঘরটা বাইরের মতো হিমশীতল না। উত্তরে বাতাস তাকে কাবু করে ফেলেছিল। বাতাসের হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। তিনি হারিকেন জ্বালালেন। তার ভয় ছিল হারিকেনে তেল থাকবে না। দেখা গেল তেল আছে, সারা রাত জ্বলার মতোই আছে। স্টেশন ঘরে তার একটা বিছানা আছে, লেপ তোষক চাদর বালিশ সবকিছুই আছে। খাওয়া এবং ঘুমানোর ব্যাপারে তার কিছু শৌখিনতা আছে বলেই লেপ তোষক ভালো, বিছানার চাদরটাও ভালো। যদিও মোবারক হোসেনের ধারণা মাঝে মাঝে হেদায়েত নিজের বিছানা রেখে তার বিছানায় শুয়ে থাকে, কারণ তিনি হঠাৎ হঠাৎ বিছানা চাদরে উৎকট বিড়ির গন্ধ পান। হেদায়েতকে জিজ্ঞেস করছিলেন, সে চোখ কপালে তুলে বলেছে, আমার কি বিছানার অভাব হয়েছে? বেটাকে একদিন হাতে নাতে ধরতে হবে। মোবারক হোসেন বিছানা করতে শুরু করলেন। শীত যেভাবে পড়তে শুরু করেছে অতি দ্রুত লেপের ভিতর তাকে ঢুকে যেতে হবে। ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসবে না। কি আর করা, নিজের বোকামির উপর তার এখন প্রচণ্ড রাগ লাগছে। রাগ করে ভাত না খাওয়াটা খুব অন্যায় হয়েছে। তার চেয়েও অন্যায় হয়েছে বাড়ি ছেড়ে বের হয়ে আসা। তিনি কেন বাড়ি ছাড়বেন? এক কাপ গরম চা পাওয়া গেলে এই ভয়ঙ্কর রাতটা পার করে দেওয়া যেত। মোবারক হোসেন ঠিক করে ফেললেন, এবার বেতন পেয়েই একটা কেরোসিনের চুলা কিনবেন, একটা সসপ্যান, চা পাতা, চিনি। যখন ইচ্ছা হলো নিজে চা বানিয়ে খেলেন। মুড়ির টিনে কিছু মুড়ি থাকলো, মুড়ির সঙ্গে খেজুর গুড়। রাতে মুড়ি আর খেজুর গুড় হলো ভেস্তি খানা। ডিম থাকলে সসপ্যানে পানি ফুটিয়ে একটা ডিম সিদ্ধ করে ফেলা যেত। গরম ভাপ ওঠা ডিম সিদ্ধ লবণের ছিটে দিয়ে খাওয়া। উফ, মোবারক হোসেনের জিভে পানি চলে এলো। মোবারক হোসেনের খাদ্য সংক্রান্ত চিন্তা সূত্রটি আরো জট পাকিয়ে গেল। আবারও তার চোখে সবুজ আলো ঝলসে উঠল। এমন কড়া আলো নিভলে চারিদিকে কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবে যায়। এমন কড়া আলো যে আলো নিভলে চারিদিকে কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবে যায়। হারিকেনের আলো সেই অন্ধকার দূর করতে পারে না। চিকাদের কিচমিচ জাতীয় কিছু শব্দ শুনলেন। শব্দটা আসছে দরজার কাছ থেকে। ছায়ামূর্তির মতো কিছু একটা দরজায় দাঁড়িয়ে। সবুজ আলোর ঝলক তার চোখ থেকে না গেলেও ছায়ামূর্তি জিনিসটা তার কাছে পরিষ্কার হবে না। ভূতপ্রেত না তো? আয়াতুল কুরসিটা পড়া দরকার। সমস্যা হচ্ছে এই সূরাটা তার মুখস্থ নাই। মনোয়ারার আছে, সে কারণে অকারণে আয়াতুল কুরসি পড়ে। কে জানে, এখন হয়তো পড়ছে। খালি বাড়ি, মেয়ে ছেলে একা আছে, ভয় পাবারই কথা। শীতকালে আবার ভূত প্রেতের আনাগোনা একটু বেশিই থাকে। মোবারক হোসেনের চোখে আলো সয়ে এসেছে। তিনি হা করে দরজার দিকে তাকিয়ে আছেন। চিকার কিচকিচ শব্দটা সেখান থেকে আসছে। দরজা ধরে একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কিচকিচ শব্দটা সেই করছে। যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক ভূত প্রেত না। ভূত প্রেত হলে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকবে না, ভূতের পায়ে বুট জুতাও থাকবে না, মাথায় হ্যাট জাতীয় জিনিসও থাকবে না, আর চোখে যে রোদ চশমা সেটাও থাকার কথা নয়। মোবারক হোসেন বিড়বিড় করে বললেন, আপনার পরিচয়? বলেই মোবারক হোসেন মেয়েটির দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন, কারণ তার ভয় হতে লাগলো মেয়েটি বলে বসবে, আমি মানুষ না,
অন্য কিছু। এখন তার মনে হচ্ছে ভূত প্রেতের হাতে টর্চ লাইট থাকলেও থাকতে পারে। এটা বিচিত্র কিছু না। একবার তিনি গল্পে শুনেছেন রাতে একটা ভূত সাইকেল চালিয়ে যাচ্ছিল। তবে সাইকেলের চাকা রাস্তায় ছিল না, রাস্তা থেকে ৮ ফুটের মতো উপরে ছিল। ভূত যদি সাইকেল চালাতে পারে তাহলে টর্চ লাইটও হাতে নিতে পারে, চোখে রোদ চশমাও পরতে পারে, চিকার মতো কিচকিচ শব্দও করতে পারে। আমার নাম এলা, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মোবারক হোসেন বিড়বিড় করে বললেন, জি। পরিষ্কার বুঝতে পারছেন? জি। বাংলা ভাষায় কথা বলছেন, বুঝবো না কেন? এলা বলল, না, আমি বাংলা ভাষায় কথা বলছি না। আমি আসলে কোনো ভাষাতেই কথা বলছি না। আমার চিন্তাগুলো সরাসরি আপনার মাথায় পাঠিয়ে দিচ্ছি। আপনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষা আমিও বুঝতে পারছি না, তবে আপনার মস্তিষ্কের চিন্তা আমি বুঝতে পারছি। মোবারক হোসেন ক্ষীণ স্বরে বললেন, জি আচ্ছা, ধন্যবাদ। এলা বলল, আপনি এই ক্ষমতাকে দয়া করে টেলিপ্যাথিক কোনো বিদ্যা ভাববেন না। এই ক্ষমতা আমার নেই। আমি এই কাজটার জন্য ছোট্ট একটা যন্ত্র ব্যবহার করছি। যন্ত্রটার নাম এলজি ৯০০০। মোবারক হোসেন আবারও যন্ত্রের মতো বললেন, জি আচ্ছা, ধন্যবাদ। এলা জিজ্ঞেস করল, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? জি না। এলা আবার জিজ্ঞেস করল, আয়াতুল কুরসি ব্যাপারটা কি? আপনি মনে মনে সারাক্ষণই আয়াতুল কুরসির কথা ভাবছেন। সে কে? এটা একটা দোয়া, আল্লাহ পাকের কালাম। এই দোয়া পাঠ করলে মন থেকে ভয় দূর হয়। জিন ভূতের আশ্রয় থেকে আল্লাহ পাক মানব জাতিকে রক্ষা করেন। এলা এবার জিজ্ঞেস করল, তার মানে আপনি আমাকে ভয় পাচ্ছেন? মোবারক হোসেন শুকনো গলায় বললেন, জি না। ভয় না পেলে ভয় কাটানোর দোয়া পড়ছেন কেন? মোবারক হোসেন কি বলবেন বুঝতে পারলেন না। তিনি ভয় পাচ্ছেন এবং বেশ ভালোই ভয় পাচ্ছেন। মেয়েটা কথা বলছে কিন্তু তার ঠোঁট নড়ছে না। ভয় পাওয়ার জন্য তো এইটাই যথেষ্ট। তার উপর এমন রূপবতী মেয়ে তিনি জীবনেও দেখেননি। পরিস্থানের কোনো পরী না তো। নির্জন রাতে পরীরা মাঝে মাঝে পুরুষদের ভুলিয়ে ভালিয়ে পরিস্থানে নিয়ে যায়। নানান রকম কুকর্ম করে পুরুষদের ছিবড়া বানিয়ে ছেড়ে দেয়। এই জাতীয় গল্প তিনি অনেক শুনেছেন। তবে পরীরা যুবক এবং সুদর্শন অবিবাহিত ছেলেদের নিয়ে যায়। তার মতো আধবুড়োকে নেয় না। তাকে ছিবড়া বানানোর কিছু নেই, তিনি ছিবড়া হয়েই আছেন। এলা বলল, মোবারক হোসেন, জি। আমি আপনাকে আমাদের দেশে নিতে পারবো না, ইচ্ছে থাকলেও পারবো না। আমার সেই ক্ষমতা নেই। আমি এসেছি ভবিষ্যৎ পৃথিবী থেকে, পরিস্থান থেকে নয়। আপনাকে ছিবড়া বানানোর কোনো ইচ্ছাও আমাদের নেই। মোবারক হোসেন বললেন, সিস্টার, আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। এলা জিজ্ঞেস করল, আজকের তারিখ কত দয়া করে বলবেন? মোবারক হোসেন বললেন, আজ হচ্ছে মাঘ মাসের ১২ তারিখ। ইংরেজিতে বলুন কোন সন? জানুয়ারি ৩, ১৯৯৭। এলা বলল, আমি এসেছি ৩০০১ সন থেকে। মোবারক হোসেন বললেন, জি, আসার জন্য ধন্যবাদ। সিস্টার, ভিতরে এসে বসুন, দরজা বন্ধ করে দিই, বাইরে অত্যাধিক ঠান্ডা। মেয়েটি ভিতরে এসে দাঁড়ালো। মোবারক হোসেন দরজা বন্ধ করলেন। তারপর তার মনে হলো কাজটা করা ঠিক হয়নি। দরজা খোলা রাখার দরকার ছিল, যাতে প্রয়োজনে খোলা দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারেন। মনোয়ারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হওয়াটাই ভুল ছিল। দরজা বন্ধ করার পর এলা টেবিলের দিকে এগিয়ে এলো। মোবারক হোসেন চেয়ার এগিয়ে দিলেন। এলা বসতে বসতে বলল, মনোয়ারাকে? আপনি সারাক্ষণ এই নামটি চিন্তা করছেন। মোবারক হোসেন জবাব দিলেন, জি, মনোয়ারা আমার স্ত্রী। এলা বিস্মিত হয়ে বলল, স্ত্রী? আপনার স্ত্রী আছে? কি আশ্চর্য! মোবারক হোসেন তাকিয়ে আছেন। তার
তার স্ত্রী থাকা এমন কি বিস্ময়কর ঘটনা যে মেয়েটা চোখ কপালে তুলল। রাস্তায় ভিক্ষা করে যে ফকির, তারও তো একটা ফকিরনি থাকে। তিনি রেলে কাজ করেন। তার চাকরি ছোট হলেও সরকারি চাকরি, কোয়ার্টার আছে। এলা জিজ্ঞেস করল, স্ত্রীর উপর কি আপনি কোনো কারণে বিরক্ত হয়ে আছেন? ইয়েস সিস্টার, তার উপর রাগ করেছি বলেই স্টেশনে এসে একা একা বসে আছি। এলা বলল, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। LG 9000 এই পয়েন্ট নোট করছে। বিজ্ঞান কাউন্সিলে আপনার কথা আমি বলবো। র্যান্ডম স্যাম্পলের আপনি সদস্য হচ্ছেন। আশা করি আপনার বা আপনার স্ত্রীর এই বিষয়ে কোনো আপত্তি হবে না। কোনো কিছু না বুঝেই মোবারক হোসেন খুবই বিনীত গলায় বললেন, জি না ম্যাডাম। এলা বলল, এতক্ষণ সিস্টার বলছিলেন, এখন ম্যাডাম বলা শুরু করলেন। মোবারক হোসেন জবাব দিলেন, সিস্টার ডেকে ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। সিস্টার ডাকের মধ্যে কেমন একটা হাসপাতালের গন্ধ গন্ধ আছে। হাসপাতাল মানেই অসুখ বিসুখ, সেই তুলনায় ম্যাডাম ডাকটা ভালো। এলা বলল, স্ত্রীর ওপর যখন রাগ করেন তখন আপনি স্টেশনে থাকার জন্য চলে আসেন, আর যখন স্টেশনে আসেন না তখন স্ত্রীর প্রতি থাকে আপনার ভালোবাসা। মোবারক হোসেন জবাব দিলেন, যে না, রাগ করেও মাঝে মাঝে বাসায় থাকি। গতকাল রাগ করেছিলাম, কিন্তু তারপরে বাসায় ছিলাম। কি কারণে রাগ করেছেন তা বলতে কি কোনো বাধা আছে? জি না ম্যাডাম, বলতে বাধা নেই। তাহলে বলুন। মোবারক হোসেন বললেন, আজ রাগ করেছি কারণ সে ফুলকপি আর সিম একসঙ্গে দিয়ে কই মাছের ঝোল রান্না করেছে। ইলা জিজ্ঞেস করল, এটা কি কোনো অন্যায়? মোবারক হোসেন বললেন, সিম এবং ফুলকপি একসঙ্গে রান্না করা যায়, অনেকে পছন্দ করে, আমি করি না। অনেককে দেখবেন সব তরকারির সঙ্গে ডাল দিচ্ছে, ভাজা মাছ দিচ্ছে, তার সঙ্গেও ডাল। মাছ ভাজার টেস্ট একরকম, ডালের টেস্ট একরকম, দুটোকে কি একসঙ্গে মেশানো যায়? তাহলে তো দুধ দিয়ে মাগুর মাছের ঝোল দিয়ে রান্না করে খেলেই হতো। আমার পয়েন্টটা কি সিস্টার ধরতে পারলেন? এলা বলল, ধরার চেষ্টা করছি। আপনি আমাকে এক এক সময় এক একটা ডাকছেন, কখনো সিস্টার, কখনো ম্যাডাম। আপনি আমাকে সরাসরি এলা বলে ডাকতে পারেন। মোবারক হোসেন বললেন, ধন্যবাদ। এলা বলল, রাগের প্রসঙ্গে ফিরে আসি। গতকাল কি নিয়ে রাগ করেছেন? মোবারক বললেন, চা দিতে বলেছি, চুমুক দিয়ে দেখি ঠান্ডা। চা যদি ঠান্ডাই খাই তাহলে চা খাবার দরকারটা কি ছিল? শরবত খেলেই হয়। শুধু ঠান্ডা হলেও এক কথা ছিল। দেখি এলাচের গন্ধ। চা কি পায়েস নাকি যে এলাচ দিতে হবে? বলেন তো ম্যাডাম, ঠিক বলেছি কিনা? এলা বলল, আমি বলতে পারছি না, কারণ চা নামক বস্তুটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। মোবারক সাহেব বললেন, শীতের সময় খুবই উপকারী। নেক্সট বার আসেন, ইনশাল্লাহ আপনাকে চা বানিয়ে খাওয়াবো। চা, চিনি, দুধ সবই থাকবে। এলা বলল, আর কখনো আসবো বলে মনে হচ্ছে না। আপনার স্ত্রীর সঙ্গে যেসব কারণে আপনার রাগারাগি হয় সেটা কি বলবেন? আপনাদের রাগারাগি সব উৎস কি খাদ্যদ্রব্য? মোবারক সাহেব বললেন, জি না ম্যাডাম, ওর খাসিলতি খারাপ, সব কিছুর মধ্যে উল্টাপাল্টা করবে। আমি যদি দক্ষিণ বলি, আমার বলাটা যদি তার অপছন্দ হয়, সে দক্ষিণ না বলে তার বলা উচিত ছিল পূর্ব বা পশ্চিম। সে তা বলবে না, সে সোজা বলবে উত্তর। এলা জিজ্ঞেস করল, আপনি বলতে চাচ্ছেন বিপরীত? 110 ভাগ বিপরীত। 110 ভাগ বিপরীত মানে কি? 100 ভাগের বেশি তো কোনো কিছু হতে পারে না। মোবারক বললেন, আপা, কথার কথা। আপা বলছেন কেন? আপনাকে বড় বোনের মতো লাগছে, এই জন্য আপা বলছি। দোষ হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। এলা বলল, দোষ ত্রুটি না, আপনার কথাবার্তা সামান্য এলোমেলো লাগছে। যাই হোক, পূর্ণ প্রসঙ্গে ফিরে যাই। আপনার এবং আপনার স্ত্রীর সম্পর্ক তাহলে ভালো না। মোবারক হোসেন বললেন, আপনি বলুন ম্যাডাম, ভালো হওয়ার কোনো কারণ আছে? আপনারা কি একে অন্যকে গিফট দেন? একেবারেই যে দেই না তা না, ঈদে দেই, চাঁদের রাতে দেই, না দেওয়াই অবশ্য উচিত, তারপরেও দেই, এবং তার জন্য যেসব কথা শুনতে হয়, উফ। একটা বলুন শুনি। ঘরের কিস্সা বাইরে বলা ঠিক না, তারপরেও জানতে চাচ্ছেন তখন বলি। গত রোজার ঈদে আমি নিজে শখ করে একটা শাড়ি কিনে আনলাম, হালকা সবুজের ওপর লাল ফুল, বড় ফুল না, ছোট ছোট ফুল।
সে শাড়ি দেখে মুখ বাঁকা করে বলল, তোমাকে শাড়ি কিনতে কে বলেছে? লাল শাড়ি আমি পরি? আমি লম্বা মানুষ, বহরের ছোট জাকাতের শাড়ি একটা কিনে নিয়ে এসেছো। এলা বলল, জাকাতের শাড়ির ব্যাপারটা বুঝলাম না। মোবারক হোসেন ব্যাখ্যা করলেন, গরিব দুঃখীকে দানের জন্য যে শাড়ি দেওয়া হয় সেই শাড়ি। শাড়ি বলা ঠিক না, বড় সাইজের গামছা। এলা বলল, শেষ প্রশ্ন করি, আপনার স্ত্রীর প্রতি আপনার এখন তাহলে কোনো ভালোবাসা নেই? মোবারক হোসেন বললেন, ভালোবাসা থাকবে কেন বলুন? ভালোবাসা থাকলে কি শীতের রাতে আমি স্টেশনে পড়ে থাকি? এলা নামের মহিলা হাতে টর্চ লাইট জ্বালিয়ে কিছুক্ষণের জন্য চারিদিক সবুজ আলোয় সয়লাভ করে আবার বাতিটা নিভালেন। মোবারক হোসেনের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আপনি স্টেশনে থাকতে আসায় আমার জন্য খুব লাভ হয়েছে। কী লাভ? আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনার মতামত পেয়েছি, মতামত রেকর্ড করা থাকবে। ম্যাডাম কি এখন চলে যাবেন? হ্যাঁ, চলে যাব। তেমন খাতির যত্ন করতে পারলাম না, দয়া করে কিছু মনে নেবেন না, নিজ গুণে ক্ষমা করবেন। এলা বলল, খাতির যত্ন যথেষ্টই করেছেন, আমি মুগ্ধ হয়েছি। আপনাকে একটা সুসংবাদ দিতে যাচ্ছি। আমি মনে করি এই সুসংবাদ শোনার অধিকার আপনার আছে। মোবারক হোসেন বললেন, জি ম্যাডাম, সুসংবাদটা বলেন। দুঃসংবাদ শুনে শুনে তো কান ঝালাপালা, একটা সুসংবাদ শুনে দেখি কেমন লাগে। এলা বলল, আপনার ভালো লাগবে। ভবিষ্যৎ পৃথিবী, যেখান থেকে আমি এসেছি, সেই পৃথিবীতে পুরুষ সম্প্রদায় নেই, শুধুই নারী। মোবারক হোসেনের মুখ হা হয়ে গেল। ভবিষ্যৎ পৃথিবীতে পুরুষ নেই, শুধুই নারী? এর মধ্যে সুসংবাদটা কোথা থেকে মোবারক হোসেন ধরতে পারলেন না। ভবিষ্যৎ পৃথিবীতে শুধুই পুরুষ, নারী নেই, এটা শুনলেও একটা কথা ছিল। এলা বলল, পৃথিবীর যাবতীয় সমস্যা শতকরা ৮০% ছিল নারী পুরুষ ঘটিত সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, একসঙ্গে জীবনযাপনের সমস্যা। ইতিহাস এমনও আছে যে শুধু একটি নারীর জন্য একটি নগরী ধ্বংস হয়ে গেছে, আছে না? জি আছে, ট্রয় নগরী। এলা বলল, গ্যালাকটিক ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী পৃথিবীতে সংঘটিত অপরাধের শতকরা 53% নারী ঘটিত। মোবারক হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, খাঁটি কথা বলেছেন। ধর্ষণ, এসিড মারা, নাবালিকা হত্যা, পত্রিকা খুললে এই জিনিস। আল্লাহ পাক দয়া করেছেন এখানে পত্রিকা আসে না। এলা বলল, মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দেবার জন্য বিজ্ঞান কাউন্সিল একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীতে পুরুষ এবং মহিলা বলে দু ধরনের মানব সম্প্রদায় থাকবে না। হয় থাকবে শুধু পুরুষ অথবা শুধু মহিলা। যুক্তিসঙ্গত কারণেই শুধু মহিলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কারণ মহিলাদের ভিতরেই 2 রকমের ক্রোমোজোম এক্স এবং ওয়াই আছে। বুঝতে পারছেন তো? কিছু না বলেই মোবারক হোসেন বললেন, জি, আপনার কথাবার্তা পানির মতো পরিষ্কার, দুধের শিশু বুঝবে। বংশবৃদ্ধির জন্য এক সময় পুরুষ এবং রমণীর প্রয়োজন ছিল, এখন সেই প্রয়োজন নেই। মানব সম্প্রদায়ের বংশবৃদ্ধি এখন মাতৃগর্ভে হচ্ছে না, ল্যাবরেটরিতে হচ্ছে। শিশু পালনের যন্ত্রণা থেকেও মানব সমাজকে মুক্তি দেওয়া হয়েছে। মোবারক হোসেন শুকনো গলায় বললেন, ও। এলা বলল, বর্তমান পৃথিবী সুন্দরভাবে চলছে, সমস্যাহীন জীবনযাত্রা। তারপরও বিজ্ঞান কাউন্সিলের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন ওঠে, পুরুষশূন্য পৃথিবীর এই ধারণায় কোনো ত্রুটি আছে কিনা। তখনই তথ্য সংগ্রহের জন্য প্রাচীন পৃথিবীতে স্কাউট পাঠানো হয়। আমরা তথ্য সংগ্রহ করি। আমাদের পাঠানো তথ্য দৃঢ়ভাবে সমর্থন করে পুরুষশূন্য পৃথিবী আদর্শ পৃথিবী। মোবারক হোসেন ভয়ে ভয়ে বললেন, আমরা পুরুষরা কি খারাপ? আলাদাভাবে খারাপ না, তবে পুরুষ যখন মহিলার পাশে থাকে তখন খারাপ। সবুজ আলো আবারও চোখ ধাঁধিয়ে দিল। আলো নিভে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত মোবারক হোসেন চোখে কিছু দেখতে পেলেন না। অন্ধকারে চোখ শুয়ে আসার পর তিনি দেখলেন স্টেশন ঘরে আর কেউ নেই, তিনি একা। মোবারক হোসেন সিগারেট ধরালেন এবং সঙ্গে সঙ্গে নিশ্চিত হলেন এতক্ষণ যা দেখেছেন সবই চোখের ধান্দা। মন মেজাজ ছিল খারাপ, শীতও পড়েছে ভয়াবহ, সব মিলিয়ে তিনি চোখে ধান্দা দেখেছেন। একা একটা স্টেশনে থাকা ঠিক না, আবারও চোখে ধান্দা লাগতে পারে।
স্ত্রীর সঙ্গে রাগ করে বের হয়ে এসে আবার ফিরে যাওয়াটাও অত্যন্ত অপমানজনক। কিন্তু কি আর করা, মানুষ হয়ে জন্ম নিলে বারবার অপমানের ভিতর দিয়ে যেতে হয়। বাসায় ফিরে গেলেও খাওয়া দাওয়া করা যাবে না, তাতে কিছুটা রাগ দেখানো হবে। মোবারক হোসেন বাড়িতে ফিরলেন। মনোয়ারা বলা মাত্র হাত মুখ ধুয়ে খেতে বসলেন। মনোয়ারা এর মধ্যেই ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্না করেছেন, এবং সেই ঝোল এত সুস্বাদু হয়েছে যা বলার নয়। রান্নাবান্নার কোনো ইতিহাসের বই থাকলে কই মাছের এই ঝোলের কথা স্বর্ণাক্ষরে সেই বইয়ে লেখে থাকার কথা। মোবারক হোসেনের খুব ইচ্ছে করছে এই কথাটা তার স্ত্রীকে বলতে, বললে বেচারি খুব খুশি হবে। কিন্তু তিনি কিছু বললেন না, কারণ মনোয়ারের চোখ লাল এবং ফোলা। সে এতক্ষণ কাঁদছিল। মনোয়ার হোসেন যতবারই রাগ করে বাইরে চলে যান, ততবারই মনোয়ারা কেঁদে চোখ খুলিয়ে ফেলেন। এই তথ্যটা মোবারক হোসেনের মনে থাকে না। মোবারক হোসেন নরম গলায় বললেন, বউ ভাত খেয়েছ? মনোয়ারা ভেজা গলায় বললেন, না। মোবারক হোসেন ভাত মাখিয়ে নলা করে স্ত্রীর মুখের দিকে এগিয়ে বললেন, দেখি হাঁ করো তো। মনোয়ারা বললেন, ঢং করবা না তো, তোমার ঢং আমার অসহ্য লাগে। অসহ্য লাগলেও এই ধরনের ঢং মোবারক হোসেন প্রায় করেন। এলা নামের মেয়েটিকে এই গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়নি। মোবারক হোসেন মনোয়ারের দিকে তাকিয়ে বললেন, কই খাও, ভাত হাতে কতক্ষণ বসে থাকবো? মনোয়ারা বললেন, বুড়ো বয়সে মুখে ভাত, ছি। ছি বললেও তিনি এগিয়ে এলেন। তার মুখ ভর্তি লজ্জা মাখা হাসি।